আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ। প্রবল ঝাঁকুনিতে ভবন ধস, ফাটল। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জে নিহত 9, আহত 2 শতাধিক। ফেব্রুয়ারির নির্বাচনে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবে সেনাপুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা খালেদা জিয়া, ডক্টর ইউনূস একান্ত বৈঠক। নির্বাচন বানচালের চক্রান্তে পতিত স্বৈরাচার লাভবান হবে মন্তব্য ডাক্তার জাহিদের। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের কিছু কর্মীকে দাঁড়িপাল্লায় ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় ছাত্র গণজমায়েতে মিয়া গোলাম পরোয়ার। এবং গর্ভের সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার ঘোষণা লাক মিয়ার। নবজাতক কেনার কথা অস্বীকার চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা, নরসিংদী সহ সারা দেশ। রিক্টার স্কেলে এর মাত্রা 5.7 হলেও বিগত 30 বছরের মধ্যে এত প্রবল ঝাঁকুনি দেখেনি দেশের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল 10:38 নরসিংদীর মাধবদী থেকে ভূমিকম্পের উৎপত্তি। এতে রাজধানীর বংশালে ভবন ধসে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেরানীগঞ্জে হেলে পড়েছে 7তলা ভবন। আতঙ্কে ভবন থেকে লাফিয়েও ছুটাছুটিতে আহত হয়েছে বহু মানুষ। এই ভূমিকম্প দেশের মানুষের জন্য সতর্কবার্তা জানিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। সকাল 10:38। তীব্র কম্পনে কেঁপে ওঠে সারা দেশ। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। এত ভূমিকম্প লাড়াছাড়া কোনো সময় দেখিনি, প্রথম দেখছি। খাট লাড়াছাড়া করছে, আমি ভয় পাইছি অনেক। সবাই দূরে রাস্তা গেছে। প্রায় 3টা ধাপ কাপ দিছে। প্রায় মনে হয় আমরা 15 সেকেন্ডের মতো ছিল ভূমিকম্পটা। আর এটা আমার লাইফের ফার্স্ট দেখছি, এত বড় ভূমিকম্প কখনো দেখিনি। আকস্মিক এই দুর্যোগে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে 3 পথচারী নিহতের খবর পাওয়া গেছে। আল্লাহবাক মানে খাস নিহত আমাদের বাসা সেবে, আমরা আহত হয়ে যেতাম ভাই। আমাদের এখানে আমার মামা একটা আহত হয়েছে। একজন মহিলা তো গুরুতর আহত, মানে তার ব্লিডিং, চোখ কি অন্ধ হয়েছে নাকি আমার জানা নাই, মানে গুরুতর আহত। 3 জন পথচারী একটা 7 তলার উপরে রেলিং ধসে এখানে আহত হয়ে আছে। পরে আমাদের লোকজন আসে, 2 জন এখানে মারা যায়, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। এছাড়া ঢাকার আরমানিটোলা, খিলগাঁও সহ বিভিন্ন স্থানে ভবন ধস ও ফাটল দেখা দিয়েছে। বাড্ডার লিংক রোডে বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর মাধবদীতে। মাঝারি ধরনের এই ভূমিকম্পে আফটারশক হওয়ার আশঙ্কা কম বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতে আরো বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় সংস্থাটি। এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তি স্থল, এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আমরা আছি। আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। এই ভূমিকম্পকে সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করে পরিবেশ রক্ষার আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আমার মনে হয় গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো, এই রকম এত শক্তিশালী ভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। এদিকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ছাদ থেকে লাফিয়ে এবং ছোটাছুটি করে আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে অনেকেই ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন 18 জন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে 5 জন ও নারায়ণগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে। ঘর ও দেয়াল চাপা পড়ে আহত হয়েছে 2 শতাধিক। তাদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মানসিক ট্রমার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে কাজেম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ভবন ধস ও দেয়াল চাপা পড়ে মারা গেছে আরও ৪ জন। ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়িঘরে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভবনে ফাটল সহ বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। যখন ঝাঁকানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল, ওই সময় এই বিল্ডিং এর ছাদ ঘিরে তাদের উপরে পড়ছে, পাকার মধ্যে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। আমাদের এখানে একটা বিল্ডিং নিচ দিয়ে ভাঙা গেছে। আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশুর মৃত্যু ও 2 নারী আহত হয়েছে। ভূমিকম্পে টিনশেড একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে 1 বছর বয়সের শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। এছাড়া খুলনা, জামালপুর, শেরপুর, রংপুর, শরীয়তপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ভৈরবে ভূমিকম্পে ঘর ও দেয়াল চাপা পড়ে আহত হয়েছে অনেকে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। অবস্থানগত কারণেই ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ঝুঁকি সবচেয়ে বেশি। ক্ষতি কমাতে ভূমিকম্প সহনশীলতা বিবেচনায় রেখে ভবন নির্মাণের পাশাপাশি নাগরিকদের সচেতন করার বিষয়ে নজর দেওয়ার পরামর্শ তাদের। একই সাথে ভূমিকম্প নিয়ে বড় পরিসরে গবেষণার তাগিদ দিয়েছেন তারা। হুমায়ুন চিফসের রিপোর্ট। সাধারণত দেশে ভূমিকম্পে বড়সড় কাঁপুনি অনুভূত হলেও শুক্রবার তার রূপ নিয়েছিল রীতিমতো ঝাঁকুনিতে। সকালে ঢাকা সহ সারা দেশে অনুভূত হয়েছে 5.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প, যার কেন্দ্রস্থল দেশের ভেতরে নরসিংদী জেলায়। এই ভূমিকম্পের ঝাঁকুনিকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। এমন মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশের অভ্যন্তরে হওয়াটা উদ্বেগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা মিয়া জানান, ভূতাত্ত্বিকভাবেই বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে। অতীতে বেশ কয়েকটি বড় ভূমিকম্পে বাংলাদেশ ও আশপাশের ভূখণ্ড প্রকম্পিত হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটের একটা অংশ, নর্থ ইস্টার্ন পার্টে আমাদের অবস্থান, এবং ইন্ডিয়ান প্লেট যেমনি নর্থ ইউরেশিয়ান প্লেটের সাথে সাবডাক্ট করতেছে, কলাইড অবস্থা আছে এখানে। আমাদের দেশে কিন্তু ছোট ছোট অনেকগুলো ফল্ট আছে, বিকজ আমরা সাবডাকশন জোনের কাছাকাছি। যমুনা রিভার দেখছেন, যমুনা রিভার কিন্তু এমনি এমনি হয় না, এই আর্থকোয়েকের কারণে। যমুনা রিভার একসময় ছিল ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র যেটা ময়মনসিংহ সাইড দিয়ে আসছে। এই মানিকগঞ্জ আর্থকোয়েকের কারণেই এই ব্রহ্মপুত্র রিভারে কিন্তু চ্যানেল শিফট হয়ে মানিকগঞ্জের সাইড দিয়ে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। ডক্টর বদরুদ্দোজা মিয়া বলেন, বড় ভূমিকম্পগুলো সাধারণত 100 থেকে 150 বছর পর পর ফিরে আসার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে বড় ভূমিকম্পের শঙ্কায় রয়েছে দেশ। বিশেষজ্ঞরা বলছেন, রিক্টার স্কেলে 6 মাত্রার বেশি ভূমিকম্প হলেই রাজধানীর অনেক ভবন ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু সেরকম ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি আমাদের কতটুকু? আমরা বলতেছি ভেরি হাই রিস্ক জোনের মধ্যে আছে আমাদের, বিশেষ করে নর্থ ইস্টার্ন পার্টটা, ইনক্লুডিং ঢাকা সিটি। যেভাবে আমরা আনপ্ল্যান্ড ওয়েতে আগাচ্ছি, ভার্টিক্যালি বাড়াচ্ছি, এটা আমাদের জন্য ডেঞ্জার অবশ্যই। যদি ঢাকা শহরের আশেপাশে এরকম 7.5 বা 8 মাত্রা আটকে, যেটা আমরা সাসপেক্ট করছি যদি হয়, তাহলে আসলে আমাদের কিছুই থাকবে না ঢাকা শহরে। শুক্রবারের এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সজাগ হওয়ার বার্তা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবেলায় ও ক্ষতি কমাতে উদ্যোগ নিতে হবে এখনই। সিটি রিজিয়নের জন্য এক ধরনের আর্থকোয়েক রুলস করা উচিত, রুরাল রিজিয়নের জন্য একজনের করা উচিত, এবং আর একটু মাইনিউট স্কেলে ডিটেল ম্যাপ করা উচিত। অ্যাওয়ারনেস বিলটা আমাদের খুবই দরকার এটা। আর আমরা যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করতেছি, বিল্ডিং, রোডস বা যেগুলো, সেগুলো যাতে আর্থকোয়েক কোড মেনে চলে আমরা করি। ভূমিকম্প নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণার জন্য ইনস্টিটিউট করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের এই অধ্যাপক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনকে উৎসবমুখর করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন পথে যাত্রা করবে বাংলাদেশ। নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঠিক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন ডক্টর ইউনূস।
বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় হেমন্তের বিকেলে উৎসব আমেজ তৈরি হয় সেনাকুঞ্জ প্রাঙ্গণে। সশস্ত্র বাহিনী দিবসের এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, সাংবাদিক, সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মেলেন পারস্পরিক আলাপচারিতায়। বিকেল 4:30টার পর সেনাকুঞ্জে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর দিকেই নজর ছিল অনেকের। উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানের শুরুতে ভূমিকম্পে আহত নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আগামী নির্বাচনকে উৎসব মুখর করতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি, নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। নির্বাচনে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। একই সাথে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সবসময় প্রস্তুত থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও আলাপচারিতা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বেগম জিয়ার সাথে দেখা করেন জামাতের আমির সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সন্ধ্যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েক মাস পর জাতীয় নির্বাচন আর গণভোটের আয়োজন থাকায় এবার সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করছে। এখানে আসা অতিথিদের আলাপ আলোচনায় নির্বাচনের প্রসঙ্গটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার বক্তব্যে নির্বিঘ্ন আর উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেছেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, সেনাকুঞ্জ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। ধানের শীষের বিজয় নিশ্চিতে সকল বিভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন সাবেক এই ড্যাব নেতা। গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না, কারণ ধমক দিয়ে ওই 5ই আগস্ট 24-এ দেখেছেন কিভাবে পালিয়ে যেতে হয়। বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে। বিএনপি যেমন তার কর্মসূচি নিয়ে, বিএনপির নেতা যেমন করেছে যে জনগণের কাছে যান, জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করুন, একইভাবে আমরা অন্য সবাইকেও বলতে চাই আপনার কর্মসূচি নিয়ে আপনি জনগণের কাছে যান। জনগণ যাকে ভালোবেসে তার দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিবে, সেই দায়িত্ব পালন করবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের কিছু কর্মী দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়,
কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ছাত্র গণজমায়েতে তিনি কথা বলেন। তার আশা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে নতুন বাংলাদেশ গঠন করবে। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জাকসু GS মাজারুল ইসলাম সহ অন্য নেতারা ছাত্র গণজমায়েতে বক্তব্য রাখেন। আমার হিন্দু ভাইদেরকে, ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো। ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে, বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে, টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো। টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। ATN বাংলায় সংবাদ প্রচারের পর বাচ্চা কেনার কথা অস্বীকার করেছে চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতি। তাদের দাবি বিউটির মধ্যস্থতায় স্বেচ্ছায় শিশুটি দত্তক দিয়েছে খালেদা লাকমিয়া দম্পতি। বিনিময়ে গর্ভাবস্থায় খালেদার যাবতীয় খরচ বহন করেছেন তারা। তবে দালিলি কোনো প্রমাণ দেখাতে পারেনি এই দম্পতি। এদিকে নিজ সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন লাকমিয়া। চাঁদপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। গর্ভেই মৃত বলে নবজাতক বিক্রি করে দেওয়ার ঘটনার সূত্র ধরে ATN বাংলা টিম যায় চাঁদপুরের মতলব দক্ষিণে। অসুবিধা নাই, এটা একটা সিক্রেট ব্যাপার। সেখানে মুখোমুখি হয় হান্নান কুলসুম দম্পতির। স্বীকার করেন তাদের ঘরে বড় হওয়া ছেলেটি খালেদার। পাতানো বোন বিউটির মাধ্যমেই হস্তান্তর হয়েছে শিশুটি। ওর জন্মদাতা কারা? ওরা তো আমি বললে গেলাম, ওরা এই জন্মদাতা খালেদা লাকমিয়া। বাচ্চাটা বিউটির মাধ্যমে আমাদের কাছে আসছে। বিউটি সন্ধান দিছে, এই বাচ্চা 4 মাস বয়সে পেটে ওরা নষ্ট করতে চাইছে। প্রমাণ হিসেবে উপস্থাপন করেন একটি সাদা কাগজে লেখা অঙ্গীকারনামা ও কিছু কল রেকর্ড। এটা কিন্তু কোনো আইনি কাগজ না। আইনি কাগজ না, আমি তো প্রথমেই বললাম স্ট্যাম্প যে করবো, ওটা তো 3 দিন পরে ডেট ছিল, এটা রাতের বেলা ঘটনা। বাচ্চা নিলে যে কিভাবে নেওয়া লাগে এটা জানে, বহুত কিছু জানি। বাংলা কাগজের যে টাইম নাই, তো বাংলার আছে না না আছে সেটাই তো দেখবে না। যে আমি তো মা, হ্যাঁ আমি তোমার দিতারি, সমস্যা নাই, তোমার কাছে থাকবো, এলে আমার কাছে 6 মাস বর্ষারানি হর এখানে না তাও 1 ঘন্টা লেগে 10 মিনিটের লেগে আইবা, আয়া দেয়া আমি বাঁচবো না ভাই, আমি বাঁচবো না, আমি আজ 1 মাস খানা খাই না। ছোট থেকে তিলে তিলে বড় করে তোলা সন্তানকে কেউ নিয়ে যাবে সেই চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে পাগল প্রায় কুলসুম। আমার অপরাধটা কি ছিল, তোরা কেন আমার দিলি? আমি নিঃসন্তানের মা ছিলাম, আমি নিঃসন্তানের মা থাকতাম। এই বিটি আমার পরিচয় করে দিল, ওর বাসা নিল। আমি বলছি তোরা বাচ্চা পেটো থেকে বিক্রি করা এটা কেমন কথা? আমি বিক্রি টিক্রিদের মধ্যে মানুষ কোনোদিন বিক্রি হয়? পরে ওর বাচ্চাটা যখন ব্যথা উঠছে, রাত 3টা বাজে বিটি আমার কাছে ফোন দিছে, কুলসু খালেদা তো ব্যথা উঠছে, তো বাচ্চাটা যদি তুই না আনস ওরা বিক্রি করে এলে অন্য জায়গায় নয়। পরে নাজবেলিরা খালাস করতে করতে সময় হয়ে গেছে, তখন ফজরের একটু আগে দিয়া ওর টাকার প্রয়োজন ছিল। ওরা আমার তো 6 মাস কার খরচ, কাজের রতের খরচ নিয়ে গেছে। বিটি খালেদা লাকমিয়া সিগনেচারটা দিয়ে টাকাটা ওরা হাত হাইতে টাকাটা নিছে। আমি আর কিচ্ছু চাই না ভাই, আপনাদের কাছে শুধু আমার সন্তানটা চাই। তবে এসব মানতে নারাজ শিশুটির আসল বাবা লাকমিয়া। ছেলেকে ফিরে পেতে আইনের আশ্রয় নেয়ার কথা জানান তিনি। আমার ছেলে যদি এরা না দেয়, আইনগত ব্যবস্থা নিয়ম অনুযায়ী কিভাবে উদ্ধার করা যায়, আমার সন্তানরা কিভাবে আনা যায়। চাঁদপুরের একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে লেখাপড়া করছে শিশুটি। বাচ্চাটির ভবিষ্যতের কথা চিন্তা করে উভয় পক্ষকে সমঝোতা করার আহ্বান এলাকাবাসীর। ওর বাবা মার কাছে আমার আবদার এটুকুই যে আসলো, দেখলো, পরিচয়ে যদি দিয়াও দেখতে চায় তাও দেখতে পারলো, বা পরিচয় গোপন করেও যদি দেখতে চায় তার ভবিষ্যতের জন্য, তা আলহামদুলিল্লাহ। বিনা দোষে দিল বিটির মাধ্যমে আমার আজকে অর্থ এলাকা সব করে দিলাম আমার সন্তানের। নবজাতকের জীবন নিয়ে একটি অবৈধ লেনদেন, পরে এর সাথে যুক্ত হয়েছে মায়া এবং বিচ্ছেদের গল্প। একদিকে গর্ভধারিণীর সন্তানকে কাছে পাওয়ার আর্তনাদ, অন্যদিকে শূন্য থেকে পেলে পুষে বড় করা মায়ের কান্না। এমতো অবস্থায় প্রশ্ন, কোন দিকে যাবে ছেলেটির ভবিষ্যৎ? কে পাবে এই সন্তানের দায়িত্ব? এই প্রশ্নের উত্তর কেবলই রয়েছে আইনের কাছে।
মুশফিকুর রহমান, এটিএন বাংলা, চাঁদপুর। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এখনই ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এরই মধ্যে রাজধানী ছেয়ে গেছে বিভিন্ন প্রার্থীর ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। ভোটারদের মন জয় নেমেছেন গণসংযোগে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের এখনও তফসিল ঘোষণা না হলেও নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের মনোনীত ও মনোনয়ন প্রত্যাশী নেতারা। নিজ নিজ নির্বাচনী এলাকার পাড়া মহল্লায় গণসংযোগ করছেন তারা। ভোটারদের সাথে মতবিনিময়, প্রতিশ্রুতি এবং দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস। দেশে একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে আমরা অব্যাহত রাখার লক্ষ্যে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া আছে। আমি শতভাগ আশাবাদী আমি এই আসন থেকে মনোনয়ন পাবো, এটা আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ। এখানে ভোট কারচুপি না হয়, যদি এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজমান থাকে, যদি কেন্দ্র দখল না হয়, এখানে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক বিজয় বলে আমরা প্রত্যাশা করছি। পুরান ঢাকার জনগণের অনেক গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পানির সমস্যা, ভোগান্তিগুলি আমরা কিছু করতে পারবো। 54 বছরে মানুষ অনেক ধোঁকা খাইছে, এবার মানুষ ধোঁকা খাইতে রাজি না। এবার মানুষ পরিবর্তন চায়, ইসলামের পক্ষে মানুষ ভোট দিতে চায়। নির্বাচনী প্রচারণায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার ব্যবহারে নির্বাচন কমিশনের নতুন নীতিমালাকে প্রার্থীরা সাধুবাদ জানালেও অনেকের রয়েছে ভিন্ন মত। অনেক নমিনি নতুন আছেন, তাদের প্রচারণা অসুবিধা হবে। আমরা আশা করি এই জায়গাতে যৌক্তিক একটা জায়গায় নির্বাচন কমিশন এসে আমাদের সহযোগিতা করবে। নিয়ম কানুন মেনে আমরা নির্বাচন করব, কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। লেভেল প্লেইং ফিল্ড চাই, কারণ অনেক আশঙ্কা আছে। তফসিলের পরে আচরণবিধিতে থাকে ডিজিটাল ভোট করা যাবে কিংবা এতগুলো ফেস্টিন করা যাবে, আমরা সেই নিয়ম কানুন মেনেই কাজ করব। পোস্টার দিয়ে পুরো ঢাকা শহরকে ছেয়ে ফেলে, এটা আসলে বিভিন্ন দিক দিয়ে এটা ক্ষতিকর। তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, কেন্দ্র দখল ও ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান প্রতিটি দলের প্রার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লে পলাতক হিসেবে বিবেচিত হবেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। বার্তা সংস্থা এএফপি-কে এই কথা বলেন ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম। আগামী 10 ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার নিতে নরওয়ের অসলোতে যেতে চান মাচাদো। বর্তমানে তিনি নিজ দেশেই আত্মগোপনে আছেন। মাচাদোর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অপরাধের তদন্ত চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী, যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করেছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে নিকোলা মাদুরোর অভিযোগ, তার নেতৃত্বাধীন বামপন্থী সরকারকে উৎখাত করাটাই ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের মূল লক্ষ্য। এবার খেলার খবর। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষেই আয়ারল্যান্ডের বিপক্ষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। 367 রানের লিড নিয়ে খেলা শেষ করে স্বাগতিকরা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 156 রান। এর আগে 265 রানে প্রথম ইনিংসে অল আউট হয় আইরিশরা। রিপোর্ট এসএম আশরাফের। রানের পাহাড় গড়ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতেই সেই ভিত্তি গড়ে দেন মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম। 91 বলে ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল। 119 রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। তবে সাদমান ইসলাম ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক তুলে অপরাজিত থাকেন 69 রানে। এর সঙ্গে 19 রান নিয়ে উইকেটে আছেন মমিনুল হক। এর আগে আয়ারল্যান্ড যা করেছে তা হয়তো অনেকের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। 5 উইকেটে 98 রান নিয়ে দিনের খেলা শুরু করে অতিথিরা। ষষ্ঠ উইকেটে স্টিফেন ডোহেনি আর লরকান টাকার যোগ করেন 81 রান। দলের 175-এ ডোহানি আর ম্যাকব্রাইন বিদায় নিলে 200-র নিচে অল আউটের সংখ্যায় পড়ে আয়ারল্যান্ড।
তবে অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি করে দলকে সম্মানজনক রানের দিকে নিয়ে যান জর্ডান নেইল আর লরকান টাকার। ৪৬-এ আউট হন ডোহার্নি। নেইলের ইনিংস থামে ৪৯-এ। ৭৫ রানে টাকার অপরাজিত থাকলেও ৮৯তম ওভারে অল আউট হয় আইরিশরা। ৪ উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ২৪৬ উইকেট নেয়া সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেন তাইজুল ইসলাম। ২১১ রানে এগিয়ে থেকেও প্রতিপক্ষকে ফলো না করিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ। প্রবল ঝাঁকুনিতে ভবন ধস ফাটল। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জে নিহত ৯, আহত ২ শতাধিক। ফেব্রুয়ারির নির্বাচনে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা খালেদা জিয়া, ডক্টর ইউনূস একান্ত বৈঠক। নির্বাচন বানচালের চক্রান্তে পতিত স্বৈরাচার লাভবান হবে মন্তব্য ডাক্তার জাহিদের। ষড়যন্ত্র মোকাবেলায় নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান। হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের কিছু কর্মীকে দাঁড়িপাল্লায় ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় ছাত্র গণজমায়েতে মিয়া গোলাম পরোয়ার। এবং গর্ভের সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার ঘোষণা লাখ মিয়ার। নবজাতক কেনার কথা অস্বীকার চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।